গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের সবাই গেছে বনে পর্ব ৪। সেকলে কি আর মায়াবী পাখি ধরা পড়ে? টম যেখানে থাকে সেটি কোনো অ্যাপার্টমেন্ট নয়, চমৎকার একটি বাড়ি। সামনে লন আছে, ফুলের বাগান আছে, পেছনে চমৎকার সুইমিং পুল। বাড়ির মালিক কমাসের জন্য যাচ্ছে সুইজারল্যান্ড, সেজন্য সে বাড়ি ৪ মাসের জন্য ভাড়া দিতে চায়। ভাড়া নামমাত্র, মাসে $400। সবটা টাকা একসঙ্গে দিতে হবে। টমের বাড়ি পছন্দ হয়ে গেল, রাজপ্রাসাদের মতো বাড়ি। পছন্দ না হয়ে উপায় আছে? আমি নেব তোমার বাড়ি। টমের পোশাক আশাক দেখে বাড়ির মালিক ঠিক ভরসা পায় না, গম্ভীর হয়ে বলে, $1,600 একসঙ্গে দিতে হবে কিন্তু। বেশ তো, নিয়ে আসবো বিকেলে। তুমি ঘরে থাকবে তো? যেহেতু বিকেলে গেলে ভদ্রলোককে ঘরে পাওয়া যাবে, সেহেতু টম আর বিকেলে গেল না। পরদিন দুপুরে গিয়ে হাজির। ভদ্রলোক ঘরে নেই, তার স্ত্রী দরজা খুলল। টম হাসি মুখে বলল, আমি তোমার বাড়ি ভাড়া করতে এসেছি। তোমার স্বামীর সঙ্গে আমার কথা হয়েছে। ও হ্যাঁ, তোমার জন্য সে অপেক্ষা করছিল। তুমি কি $1,600 নিয়ে এসেছ? নিয়ে এসেছি। টম কাঁধের ব্যাগ থেকে কাগজে মরা একটা পেইন্টিং বের করল, গম্ভীর মুখে বলল, এর দাম কম করে হলেও $3,000। তোমাকে জলের দরে দিচ্ছি। ভদ্রমহিলা স্তম্ভিত। ভয় নেই, পছন্দ না হলে নগদ দাম দেব, দেখো ভালো করে। সন্ধ্যাবেলার ছবি। পুরনো ধরনের একটা লাল রঙা ইটের বাড়ির ভাঙা জানালা দিয়ে একটা কিশোরী মেয়ে উঁকি দিচ্ছে। মেয়েটির চোখে মুখে সূর্যের রক্তিম আলো। ছবি থেকে চোখ ফেরানো মুশকিল। ভদ্রমহিলা আমতা আমতা করতে লাগলেন, আমার হাজব্যান্ডের সঙ্গে কথা না বলে তো রাখতে পারি না। বেশ, তাহলে নগদ দাম দিচ্ছি। টম গম্ভীর মুখে পকেটে হাত রাখল। পকেটে একটি মাত্র $50 নোট। ভদ্রমহিলা থেমে থেমে বললেন, এর চেয়ে এক কাজ করো, ছবিটা রেখে যাও, আমি ওর সঙ্গে আলোচনা করে তোমাকে জানাবো। বেশ, বেশ তো। টম জানে এই মেয়েটির স্বামীকে ছবিটি রাখতেই হবে। অবশ্য একটা ভালো ছবি হাতছাড়া হলো, তাতে কিছুই যায় আসে না। কাউকে ধরে রাখা যায় না, সমস্তই হাতছাড়া হয়ে যায়। রুনকি যখন প্রথম উঠে এলো টমের ঘরে, তখন টম সিরামিক্সে কিছু ফ্যান্সি পেইন্ট করছিল। 10টি টবের অর্ডার আছে, বিকেল 5টার মধ্যে দিতে হবে, সময় লাগছে খুব বেশি। রুনকিকে ঢুকতে দেখে টম ঘাড় ঘুরিয়ে তাকালো, কিছু বলল না। রুনকি বলল, তোমার সঙ্গে থাকতে আসলাম টম। বেশ, বেশ তো, ভালো করেছ। টম ছবি আঁকায় মন দিল। নীল রংটা ঠিক মানাচ্ছে না, কেমন যেন লেপটে লেপটে যাচ্ছে। রুমকি গম্ভীর হয়ে বলল, আমি বাবা মা সবাইকে ছেড়ে এসেছি, তুমি বোধহয় ঠিক বুঝতে পারছ না। টম ডিজাইন থেকে চোখ না তুলেই বলল, বাবা মাকে সঙ্গে করে নিয়ে আমার সঙ্গে থাকতে আসাটা ঠিক হতো না, আমি বুড়ো বুড়ি সহ্য করতে পারি না। তুমি মন দিয়ে শুনছ না টম, দয়া করে শোনো আমি কি বলছি, তাকাও আমার দিকে প্লিজ। টম তাকালো। আমি তোমার জন্য সব ছেড়ে ছুড়ে এসেছি। রোন, এটা তুমি খুব ভুল বললে। তুমি আমার জন্য আসনি, এসেছ নিজের জন্যে। আমি তোমাকে কখনো আসতে বলিনি, মনের মধ্যে এসব ভুল ধারণা থাকা ঠিক না, এতে পরে কষ্ট পাবে। রুনকি জবাব দিল না। টম বলল, চট করে কফি বানিয়ে আনো তো দেখি আমার জন্যে।
চিনি ২ চামচ চাই, নো ক্রিম। বাইরে থেকে টমকে ভবঘুরে ও ছন্নছাড়া মনে হলেও আসলেই সে মোটেও সেরকম নয়। রুনকি অবাক হয়ে দেখল টমের অত্যন্ত গোছালো স্বভাব। সিগারেট খেয়ে ঘরময় ছড়িয়ে রাখে না, হইচর হুল্লোড় কিছুই করে না। রুনকির ঘুম ভাঙার আগেই সে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট তৈরি করে ছবি নিয়ে বসে। ঘণ্টা তিনেক এক নাগাড়ে কাজ করে। এই সময় তার মূর্তি ধ্যানী পুরুষের মূর্তি। কথা বললে জবাব দিবে না, চা খাবে না, সিগারেট খাবে। সকালের কাজ শেষ হলেই ঘণ্টাখানেক শুয়ে থাকবে চুপচাপ। তার ভাষায় এটি হচ্ছে মেডিটেশন। ১২টা নাগাদ লাঞ্চ তৈরি হবে। লাঞ্চ শেষ করেই বেরোবে কাজের খোঁজে। সব দিন কাজ পাওয়া যায় না। ঘোরাঘুরি সার। তখন সে তার আঁকা চমৎকার একটা ছবি রাস্তার মোড়ে টাঙিয়ে বসে থাকবে। ছবির নিচে বড় বড় হরফে লেখা, একজন দুরারোগ্য ক্যান্সারে মরণাপন্ন শিল্পীকে সাহায্যের জন্য ছবিটি কিনুন। এই শিল্পী গণিনের মতো ক্ষমতা নিয়ে জন্মেছেন, কিন্তু হায় ভাগ্যের কি ছলনা। ছবি বিক্রি হয়ে যায় চট করে। যে কোনো ছবি বিক্রি হলেই টমের খানিক মন খারাপ হয়। বিড়বিড় করে নিজের মনে, কিছুই ধরে রাখা যাচ্ছে না। কোনো কোনো দিন মন খারাপের তীব্রতা এতই বাড়ে যে সে হুইস্কি খেতে খেতে চোখ লাল করে বাড়ি ফেরে। রুনকিকে গম্ভীর হয়ে বলে, প্রচুর ক্ষমতা নিয়ে জন্মেছিলাম, কিন্তু কিছুই হচ্ছে না। লাল হচ্ছে আমার সবচেয়ে ফেভারেট কালার, অথচ লাল রঙের ব্যবহারটা এখনো শিখতে পারলাম না। এরকম জীবনের কোনো মানে হয়? এই জাতীয় কথাবার্তার কোনো অর্থ হয় না, বলাই বাহুল্য। তবু রুনকির ভয় করে, বড় শিল্পী না হওয়াই ভালো। টমা ১০ জনের মতো সহজ স্বাভাবিক মানুষ হোক, সংসারে ভালোবাসা থাকুক, সুখ থাকুক। খ্যাতির কি সত্যি কোনো প্রয়োজন আছে? টম অবশ্য রুনকিকে খুব পছন্দ করে, তবু রুনকির ভয় কাটে না। সব সময় মনে হয় একদিন সে হয়তো ভালো মানুষের মতো ঘর থেকে বেরোবে, আর ফিরবে না। পৃথিবীতে এক ধরনের মানুষ আছে যাদের ভালোবাসা দিয়ে ধরে রাখা যায় না। রুনকি নিজেকে মানিয়ে নিল খুব সহজেই। বাজার করা রান্না কোনো কিছুই আর আগের মতো জটিল হলো না তার কাছে। বাইরে বেরুলে একটা ক্ষীণ অস্বস্তি অবশ্য থাকে মনের মধ্যে, যদি পরিচিত কারোর সঙ্গে দেখা হয়। সবচেয়ে ভালো হতো যদি টমকে নিয়ে বহু দূরে কোথাও চলে যাওয়া যেত, প্রশান্ত মহাসাগরের ছোট কোনো একটা দ্বীপে, যেখানে জনমানুষ নেই, সারাক্ষণ হু হু করে হাওয়া বইছে। সন্ধেবেলা আকাশ লাল করে সূর্য ডুবে হঠাৎ করে চারদিক অন্ধকার হয়ে যায়। টমের বাড়িটাও অবশ্য দ্বীপের মতোই, শহরের বাইরে খোলামেলা একটা বাড়ি। কেউ ঠিকানা জানে না বলে আসে না। রুনকি মাকে টেলিফোন করে ঠিকানা দিতে চেয়েছিল। রাহেলা শান্ত স্বরে বলেছেন, তোমাদের ঠিকানার আমার কোনো প্রয়োজন নেই রুনকি, তোমার ঠিকানা তোমার কাছেই থাকো। ঠিকানা জানা না জানলে টেলিফোন নাম্বার রাখো। রাহেলা উত্তর না দিয়ে টেলিফোন নামিয়ে রেখেছেন। কেউ জানে না রুনকি কোথায় আছে। তবু একদিন শফিক তার ভাঙা ডজ গাড়ি নিয়ে উপস্থিত। রুনকির বিস্ময়ের সীমা তো রইল না। শফিক গাড়ি থেকে নেমেই বলল, বাংলাদেশি কায়দায় তোমাদের একটা বিয়ের ব্যবস্থা করবার জন্য আসলাম। গায়ে হলুদ টলুদ সব হবে। বরের বাড়ি থেকে কনের বাড়িতে রুই মাছ যাবে। গায়ে হলুদের তত্ত্ব। দেশের একটা পাবলিসিটি হয়ে যাবে। মেলা লোকজন বলা হবে। কি বলো? রুমকি বহু কষ্টে হাসি সামলায়। টম বুঝি রাজি হবে? তোমার যে কিসব চিন্তাভাবনা শফিক ভাই।
রাজি হবে না মানে? টমের ঘাড় রাজি হবে। বেটা দেশের একটা বেইজ্জতি করে ফেলেছে। বাংলাদেশি মেয়েকে ভাগিয়ে নিয়ে এসে রুমকি গম্ভীর মুখে বলল, "শফিক ভাই, টম কাউকে ভাগিয়ে-টাগিয়ে আনেনি। আমি নিজেই এসেছি। আর আমার জন্য তোমার বাংলাদেশের কোনো বেইজ্জত হয়নি। আমি বাংলাদেশী নই। আমি বাই বার্থ আমেরিকান। আমার বাবা-মার মতো ন্যাচারালাইজড সিটিজেন না।" শফিক সারাদিন থাকল রুমকির ওখানে। দ্য মেঘনা রেস্টুরেন্ট খোলার ব্যাপারে তার রুমকির সাহায্যের দরকার। হুলস্থুল কাণ্ড করতে হবে সেখানে। লাঞ্চ ও ডিনারের টাইমে পল্লী গীতির সুর বাজবে। বাংলাদেশের বিখ্যাত সব শিল্পীদের তেল রঙের নিঃসর্গ দৃশ্যের ছবি সাজানো হবে লবি। ছবি দিয়ে সাজানো হবে লবি। খাওয়ার শেষে হাতে তুলে দেওয়া হবে এক খিলি পান এবং খাঁটি বাংলায় বলা হবে, "আবার আসবেন।" কিন্তু টাকাটা পাচ্ছ তুমি কোথায়? সবার কাছে থেকে চেয়ে চিনতে জোগাড় করতে হবে। তোমাকেও দিতে হবে। ছাড়াছাড়ি নাই। আমার কাছে তো কুললে সর্বসাকুল্যে আছে $100। দাও, $100ই সই। তোমাকে দিয়েই শুরু। সারাদিন অপেক্ষা করেও টমের দেখা পাওয়া গেল না। সে আসবে রাত ৮টায়। রুজভেল্ট স্কুলের কি একটা ডেকোরেশনের কাজ নাকি পেয়েছে। শেষ করে ফিরবে। অক্টোবর মাস। বরফ পড়ার সময় নয়। কিন্তু আবহাওয়া অফিস বলছে তুষারপাত হতে পারে। শতকরা সম্ভাবনা ২০%। আকাশ অবশ্য পরিষ্কার, ঝকঝকে রোদ। সন্ধ্যার আগে দেখা গেল সব ঘোলাটে হয়ে আসছে। সন্ধ্যার আগে দেখা গেল সব ঘোলাটে হয়ে আসছে। ৬:৩০ থেকে ঝুরঝুর করে বরফ পড়তে শুরু করল। বৎসরের প্রথম বরফ। খুশির ঢেউ খেলে গেল চারদিকে। ছেলে বুড়ো সবাই চোখ বড় বড় করে বলছে, "আহ, কি চমৎকার তুষার পড়েছে! হাউ লাভলি!" রাত ৯টার খবরে বলল, কানাডা থেকে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর উষ্ণ হাওয়া আসছে সাউথ থেকে। কাজেই সারা রাত ধরে ব্লিজার্ড হতে পারে। ইতিমধ্যে ১ ফুটের মতো বরফ পড়েছে। রাস্তাঘাট পিচ্ছিল। কেউ যেন বিনা প্রয়োজনে বাইরে না যায়। হাইওয়ের I-90 বন্ধ। বড়ই ফুর্তির সময় এখন। শুরু হবে ব্লিজার্ড পার্টি। উপকরণ সামান্য। বিয়ার, বাদাম ভাজা এবং চড়া মিউজিক। বছরের প্রথম ব্লিজার্ডকে স্বাগত জানানোর এই হচ্ছে ফার্বর সনাতন পদ্ধতি। আনিস গোটা একটা কম্বল গায়ে জড়িয়ে সোফায় আরাম করে বসল। ঘরে একটা ফায়ারপ্লেস আছে। ফায়ারপ্লেসে আগুন জ্বালানোর কায়দা কানুন তার ভালো জানা নেই। চিমনি পরিষ্কার আছে কিনা কে জানে। এর চেয়ে কম্বল জড়িয়ে থাকাই ভালো। কফি পটে কফি গরম হচ্ছে। টিভিতে দেখাচ্ছে ডেভিড কপারফিল্ডের ম্যাজিক। হাতে আছে দুটি রগরগে ভূতের বই। একটা স্টেফেন কিংয়ের সাইনিং। নিউ ইয়র্ক টাইমসের মতে কোনো সুস্থ লোক এই বই একা একা পড়তে পারে না। অন্যটি ডিমস্কিলেনের দি আদার নোন। পিশাচ নিয়ে লেখা রক্ত জল করা উপন্যাস। ব্লিজার্ডের রাতের জন্য এর চেয়ে ভালো প্রস্তুতি কল্পনাও করা যায় না। আনিস জানালার পর্দা সরিয়ে বাইরে তাকাল। বরফের সমস্ত ঢেকে গেছে। বাতাসে উড়ছে, সঙ্গে উড়ছে বরফের কণা। গাছের পাতায় মাখনের মতো থরে থরে তুষার জমতে শুরু করেছে। একটা ধবধবে সাদা রঙের প্রকাণ্ড চাদর যেন ঢেকে ফেলেছে শহরটিকে। হাওয়ার সঙ্গে সঙ্গে সেই সাদা চাদর নৌকার পালের মতো কাঁপছে তিত্তির করে। অপূর্ব দৃশ্য, চোখ ফেরানো যায় না। আনিস মন্ত্রমুগ্ধের মতো জানালার পাশে দাঁড়িয়ে রইল। মালিশা গিলবার্ট এসে উপস্থিত হলো এই সময়। প্রচণ্ড ঠান্ডাতেও তার গায়ে পাতলা একটা উইন্ড ব্রেকার ছাড়া আর কিছুই নেই। কালো একটা স্কার্ফে কান দুটি ঢাকা। হাতে খাবারের একটি প্যাকেট। মালিশা বলল, "আমি ভাবলাম কেউ নেই। অনেকক্ষণ ধরে নক করছি।
ঘরে তোমার বান্ধবীরা কেউ আছে বুঝি? আনিস বলল, ভেতরে এসো। এরকম দিনে বেরুলে কি জন্যে? মালিশা বলল, তুমি কথার জবাব দাওনি। ঘরে কি তোমার বান্ধবীরা কেউ আছে? না, তা নেই। যাক, আমি শুধু দুজনের জন্য খাবার এনেছি। মালিশা খানিকটা কুণ্ঠিত ভঙ্গিতে প্যাকেট খুলতে শুরু করল। আনিস বলল, স্কার্ফটা খুলে মাথা মুছে নাও। এত তাড়া কিসের মালিশা? তাড়া আছে। দুপুরে খাইনি কিছু। খাবার সব ঠান্ডা হয়ে আছে। গরম করতে দিয়ে তারপর হাত মুখ ধুবো। খাবার বিশেষ কিছু নয়, বড় একটা প্যান পিজা, কয়েকটা মেক্সিকান টেকো এবং এক বোতল সস্তা বারগুন্ডি। আনিস বলল, কোনো বিশেষ উপলক্ষ আছে কি মালিশা? আজ আমার জন্মদিন। আনিস হাসি মুখে বলল, 2 মাস আগে একবার তুমি জন্মদিনের খাবার খাইয়েছ। ওই দিন মিথ্যা বলেছিলাম। তোমাকে কোথাও নিয়ে যেতে ইচ্ছে করছিল। জন্মদিনের অজুহাত দিয়ে নিয়ে গেলাম। এমনি বললে বুঝি যেতাম না? না, আমি ভালো মেয়ে না। আমার সঙ্গে বেরোতে হয়তো তোমার সংকোচ হবে। মালিশা দ্রুত হাতে খাবার ওভেনে ঢুকিয়ে মাথার চুল মুছতে শুরু করল। হঠাৎ করে এসেছি বলে রাগ করনি তো? টেলিফোন করব ভেবেছিলাম, পরে ভাবলাম টেলিফোনে তুমি বলে বসতে পারো আমি ব্যস্ত। সামনাসামনি কেউ এমন কথা বলতে পারবে না। আনিস, তুমি কি বিরক্ত হচ্ছ? বিরক্ত হব কেন? কিন্তু জন্মদিনের কেক কোথায়? কেক কেনা গেল না, টাকা কম পড়ে গেল। তাছাড়া কেক আমার ভালোও লাগে না। আনিস লক্ষ্য করল মানিসার চোখ ঈষৎ রক্তাভ, একটু যেন ঢুলছে। তুমি কি প্রচুর ড্রিঙ্ক করেছ মালিশা? প্রচুর নয়, তবে করেছি। একা একা ভালো লাগছিল না। টেলিফোন করলেই একটা কেকের ব্যবস্থা করা যায়। কিন্তু আবহাওয়ার যা ধরন, কেউ কি অর্ডার নিবে? চেষ্টা করে দেখা যেতে পারে। আনিস বসবার ঘরে চলে এলো। উঁচু গলায় বলল, তুমি খাবার সাজাও মালিশা, আমি একটা টেলিফোন সেরে আসছি। অর্ডার ওরা নিল, বলল 1 ঘন্টার মধ্যে দিয়ে দিবে। শুধু কেক নয়, 10টি লাল গোলাপের একটা তোড়াও আসবে সেই সঙ্গে। আনিসের মনে হলো সে নিজেও খুব নিঃসঙ্গ। হঠাৎ মালিশা আসায় তার খুবই ভালো লাগছে। একটা কেমন যেন অন্য ধরনের আনন্দ। আনিস, পিজা তোমার ভালো লাগে তো? খুব লাগে। সস্তার মধ্যে খুব ভালো খাবার, তাই না? তা ঠিক। মালিশা হাসি মুখে বলল, আমার বয়স 21। 21 বছরের একটা মেয়ের জন্মদিনে কোনো লোকজন নেই, কেউ বিশ্বাস করবে এ কথা? জন আসবে বলেছিল। আমি এইসব কিনেছিলাম জন এবং আমার জন্যে। তার নাকি হঠাৎ মাইগ্রেন পেইন শুরু হয়েছে। আনিস বলল, জনকে? আমার একজন বন্ধু, সিএফসে কাজ করে। তোমার কি মনে হয় ওর সত্যি সত্যি মাইগ্রেন পেইন? আনিস উত্তর দিল না। মালিশা বলল, জনের একজন নতুন বান্ধবী হয়েছে। একটি মেক্সিকান মেয়ে। ও নির্ঘাত ওর সঙ্গে ছলাছলি করছে। তোমার কি মনে হয়? আমার পক্ষে বলা মুশকিল। নির্ভর করে জনের সঙ্গে তোমার পরিচয় তার উপর। পরপর 4 শনিবার ডেট করেছি। জন নিজেই ডেট চেয়েছে। আনিস প্রসঙ্গ পাল্টাবার জন্য বলল, তোমার মা কেমন আছে? ভালোই। গত সপ্তাহে চিঠি পেয়েছি। বুড়ির শখ হয়েছে বিশ্ব ভ্রমণের। একজন সঙ্গীও পেয়েছে, জিম ডগলাস। মনে হয় ওই বুড়ো ফুসলে ফাসলে নিয়ে যাচ্ছে। টাকার গন্ধ পেয়েছে, বুঝলে না? দুজন ফট করে বিয়েও করে বসতে পারে। তাহলেই বড়ই ঝামেলা হবে। হয়তো দেখা যাবে কিছুই পেলাম না।
আমার যা ভাগ্য। কোথায় যাচ্ছেন তোমার মা? কে জানে কোথায়। আমি লিখেছি, যাও মা, ঘুরে আসো। তোমার ভালো লাগাই আমার ভালো, এবং ডগলাস সাহেব যখন যাচ্ছেন তখন তো তোমার খুব ফান হবে। মনের কথা নয়, বুঝতেই পারছ, সবই বানানো। মালিশা খাবার কিছুই স্পর্শ করল না। ঢকঢক করে এক গ্লাস বারগুন্ডি খেয়ে ফেলল। তার মনে হয় নেশা হয়েছে। চোখের কোণ লালাভ। শোনো আনিস, আমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি। হাসছো কেন? তোমার কি ধারণা আমার নেশা হয়েছে? মোটেই নয়। আনিস বলল, কফি খাবে? না। শোনো আনিস, আমার মিলিয়নিয়ার হবার সম্ভাবনা খুব বেশি। তুমি কি আমাকে বিয়ে করবে? ভালোই হবে তোমার। আনিস হাসতে হাসতে বলল, টাকার জন্য তোমাকে বিয়ে করতে হবে কেন? তোমার নিজের দাম তো কিছু কম নয়। আমাকে খুশি করার জন্য বলছো? না। নিশিনাথ বাবুর কথা মনে নেই? তিনি তোমাকে দেখতে ইন্ডিয়ান গডেসের মতো লাগে বলেছিলেন। আমার মনে আছে আনিস। আমার যখন টাকা হবে তখন আমি ওই ইন্ডিয়ান ভদ্রলোককে একটা বুইক স্কারলার্ক গাড়ি কিনে দিব। ওর কি বুইক স্কাইলার্ক গাড়ি আছে? না, ওর সেসবের বালাই নেই। ম্যাকের স্কাইলার্ক গাড়ি ছিল। ম্যাক ছিল দারুণ বড়লোক। ওর সঙ্গে অনেকবার আমি ডেটে গিয়েছি। ও আমাকে একটা ড্রেস কিনে দিয়েছিল, যার দাম $275। আমি তোমাকে দেখাবো। আনিস চুপ করে রইল। মালিশা মনে হলো একটু টলছে। আনিস বলল, আর খেও না মালিশা। কেন? কেন খাবো না? বেশি হয়ে যাচ্ছে। তোমার হাত কাঁপছে। হাত কাঁপছে কারণ আমার জ্বর আসছে। আমার শরীর বেশি ভালো না। ডাক্তার দেখিয়েছ? না। ডাক্তার দেখাবার মতো কিছু নয়। তাছাড়া আমার হেলথ ইন্স্যুরেন্স নেই। ডাক্তারের কাছে গেলেই গাদাখানিক ডলার লাগবে। সেটা কে আমাকে দিবে? তুমি নিশ্চয়ই দেবে না? হা হা হা। কেট্রেল এলো 10টার মধ্যে। সেলোফোন কাগজে মোড়া 10টি লাল টুকটুকে গোলাপ। মালিশা অনেকক্ষণ অবাক হয়ে দেখল ফুলগুলি। আনিস হাসি মুখে বলল, শুভ জন্মদিন মালিশা। মালিশা জবাব দিল না। তার চোখে জল আসছে। সে তা গোপন করবার জন্য অন্যদিকে তাকিয়ে রইল। এবছর প্রচণ্ড শীত পড়েছে। ফার্গোতে যারা বসবাস করে তারা পর্যন্ত বলছে ন্যাস্টি ওয়েদার। ফেব্রুয়ারি মাসেই 4 ফুটের মতো বরফ জমে গেল শহরে। সন্ধ্যার পর লোকজন আর ঘর ছেড়ে বের হয় না। কেউ যে শপিংয়ে গিয়ে ঘুরে ফিরে মন তাজা করবে সে উপায় নেই। ঘণ্টাখানিক গাড়ি ঠান্ডায় পড়ে থাকলেই আর স্টার্ট নিবে না। বড় বড় উইন্টার সেল হচ্ছে, সেখানে পর্যন্ত লোকজন নেই। টমের দিনকাল বেশ খারাপ হয়ে গেল। কাজ নেই। গোটা ফেব্রুয়ারি মাসে বাচ্চাদের বইয়ের একটা ইলাস্ট্রেশন ছাড়া আর কোনো কাজ জুটল না। রাস্তায় দাঁড়িয়ে ছবি বিক্রিও বন্ধ। এই প্রচণ্ড ঠান্ডায় পায়ে হেঁটে কেউ চলাফেরা করে না। সবাই বের হয় গাড়ি নিয়ে। কার দায় পড়েছে গাড়ি থামিয়ে ছবি কিনবে? সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে বাড়িটি ছেড়ে শহরতলির একটা অ্যাপার্টমেন্ট নিতে হয়েছে। সেখানে রান্নাঘর এবং বাথরুম শেয়ার করতে হয়। টম বেশ কয়েকবার বলেছে এই শহর ছেড়ে অন্য কোথাও যাবে, কিন্তু বলা পর্যন্তই। সে নাকি বরফে ঢাকা শহরের কয়েকটি ছবি এঁকেই বিদায় হবে। ছবি এঁকে ফেললেই হয়, কিন্তু এখনো তার মন মতো বরফ জমা হয়নি। প্রকৃতির কাছে সম্পূর্ণ পরাজিত একটা শহরের ছবি আঁকব, তারপর বিদায়। বুঝলে রুমকি, এখনো সময় হয়নি। পরাজিত হবার আর বাকি কোথায়? অনেক বাকি। এখনো অনেক বাকি। এই অ্যাপার্টমেন্টটিতে
রুনকির গা ঘিনঘিন করে। যে মেয়েটির সঙ্গে রান্নাঘর ও বাথরুম শেয়ার করতে হয়, সে সবকিছু বড় ময়লা করে রাখে। গভীর রাত পর্যন্ত হাই ভলিউমে গান শোনে, সময়ে অসময়ে টমের কাছে সিগারেট চায়। ভালো লাগে না রুনকির। অস্বাস্থ্যকর পরিবেশ। প্রায়ই অ্যাপার্টমেন্টের সিঁড়িতে মদ খেয়ে লোকজন গলা ফাটিয়ে চেঁচায়। কিছুদিন আগেই পুলিশ এসে ৬ নম্বর ঘর থেকে একটা লোককে ধরে নিয়ে গেল। এই জায়গা ছেড়ে কোথাও যেতে পারলে হাঁপ ছেড়ে বাঁচা যায়, কিন্তু যাবার উপায় নেই। এর চেয়ে সস্তায় ফার্গোতে অ্যাপার্টমেন্ট পাওয়া যাবে না। টম নিজেও অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু ওর হাত একেবারেই খালি। অবস্থা এরকম চললে আনএমপ্লয়মেন্ট বেনিফিটের জন্য হাত পাততে হবে। টমের তাতে খুবই আপত্তি। আমি কি ভিখারি যে আনএমপ্লয়মেন্ট নেব? যখন কিছু থাকবে না তখন কি করবে? অন্য কোথাও চলে যাব? এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। কোনো কাজ-টাজ করে টমকে সাহায্য করার ইচ্ছা হয় রুনকির। কিন্তু শীতের সময়টায় কাজ পাওয়া খুব মুশকিল। একটা কাজ পাওয়া গিয়েছিল দক্ষিণ ফার্গোতে। গাড়ি ছাড়া এত দূর যাওয়ার কোনো উপায় নেই। বাস ওই লাইনে যায় না। টমের গাড়িও নেই। দিনরাত ঘরেই বসে থাকতে হয় রুনকির। ইউনিভার্সিটির ক্লাস বাদ দিতে হয়েছে। উইন্টার কোয়ার্টারে নাম রেজিস্ট্রি করা হয়নি। ধারে $700 জোগাড় করা গেল না। টম কাজের খোঁজে সারাদিন ঘোরাঘুরি করে। রুনকি ঘরেই থাকে। ভালো লাগে না টমের। টম সেদিন বলল, তুমি বাবা মার কাছে ফিরে যাও রুনকি। কেন? তোমার এখানে আর মন লাগছে না। আমি কি তোমাকে বলেছি যে মন লাগছে না? বলতে লজ্জা লাগছে বলেই বলছো না। বাবা মার কাছে ফিরে যেতেও তোমার লজ্জা লাগছে। লজ্জার কিছু নেই রুনকি। তুমি বড্ড বাজে কথা বলো টম। টম হেসে বলেছে, এটা তুমি ভুল বললে রুনকি। বাজে কথা আমি কখনো বলি না। তোমাকে তোমার মধ্যে দ্বিধা দেখতে পাচ্ছি বলেই বলছি। তোমার কি ধারণা আমি আর তোমাকে ভালোবাসি না? সে কথা আমি আর বলিনি রুন। তুমি কি আমাকে ভালোবাসো? তুমি খুব চমৎকার একটা মেয়ে। তোমাকে যে কেউ ভালোবাসবে। তুমি কিন্তু আমার কথার জবাব দাওনি। আমি তোমাকে খুবই ভালোবাসি রুনকি। যদি সত্যি ভালোবাসো তাহলে প্লিজ চলো অন্য কোথাও যাই। আর কয়েকটা দিন প্রকৃতির কাছে শহরের পরাজয়ের ছবিটা শেষ করেই রওনা দিব। রুমকির এখন মাঝে মাঝে ইচ্ছা করে মার সঙ্গে গিয়ে কথা বলে, কিন্তু সাহস হয় না। তার দিকে তাকেই মা নিশ্চয়ই বুঝে ফেলবেন ব্যাপারটা। মায়েরা অনেক কিছু বুঝতে পারে। শফিক এসেছিল সেদিন। সে শুধু বলল, বাহ, স্বাস্থ্য ভালো হয়েছে তোমার রুমকি। রুমকি একবার ভাবল শফিককে বলবে ব্যাপারটা, কিন্তু বলতে গিয়েও সামলে গেল। টমকে আগে জানানো উচিত। টমের আগে অন্য কারো জানা ঠিক নয়। শফিক এলেই অনেক খবর পাওয়া যায়। সমস্তই বাংলাদেশের খবর। বুঝলে রুনকি, জিয়াউর রহমান সাহেবের নাম এখন হয়েছে জিয়াউর রহমান খালকাটি। শুধুই খালকাচ্ছেন। জিয়াউর রহমানকে, মাই গড, আমাদের প্রেসিডেন্ট ফেরেশতা আপনি। তাই নাকি? বেচারার একটা হাফ শার্ট আর দুটো ট্রাউজার, আর কিছুই নেই। কি যে বলো তুমি শফিক ভাই। এই তো বিশ্বাস হলো না। মিথ্যা বলবো কেন খামাখা? একটা পয়সা বেতন নেয় না গভর্নমেন্টের কাছ থেকে। বেতন না নিলে চলে কি করে? চলে আর কোথায়, কিছুই চলে না। দেশ লোকটার যান, নিজের দিকে তাকানোর সময় আছে? আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের সবাই গেছে বনে, পর্ব ৪। গল্প পঠনটি ভালো লেগে থাকলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন